হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম স্যার। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো আবার তোমাদেরকে ওয়েলকাম আজকে আমাদের সেকেন্ড ক্লাসে। সো লাস্ট ক্লাসে আমি যেগুলো পড়িয়েছি সেখান থেকে আমরা নিউলি স্টার্ট করবো। ওকে, তো লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। তো আমার স্ক্রিন ঠিকঠাক করে দেখা যাচ্ছে? আই হোপ সো। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, ইয়েস আই হোপ সো। স্যার। তো আমরা লাস্ট ক্লাসে Yes, হচ্ছে ভগ্নাংশের যোগ ও বিয়োগ দেখা করেছি। যাচ্ছে। যোগ ও বিয়োগ করেছি। তো যোগ ও বিয়োগে আমরা শিখেছিলাম যে আমাদের হরটাকে সমহর বিশিষ্ট করতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে দেন আমরা হচ্ছে যোগ বিয়োগ করতে পারবো। তো যোগ আর বিয়োগটা আমরা আলাদা করে শিখলামই, কিন্তু আমরা যদি যোগ এবং বিয়োগের কম্বাইন করি বা একসাথে করি, সেটাকে আমরা দেখতে পারি সরলকরণে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছি এখানে যোগ এবং বিয়োগ দিয়ে এরকম সরল করা কথাটা বলে দিচ্ছে। এখন কথা হচ্ছে সেই সরল করাতে হয় ভগ্নাংশ থাকতে পারে, আবার ভগ্নাংশের সাথে আমাদের মানে সাধারণ ভগ্নাংশের সাথে আবার আমাদের দিয়ে দিতে পারে দশমিক ভগ্নাংশ, আবার সেখানে আমাদের স্বাভাবিক সংখ্যাও দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো সরল করতে শুধুমাত্র যে আমাদের এরকম ভগ্নাংশ থাকবে তাই নয়। এই যে এখানে দেখতে পাচ্ছ দুই, এটা হচ্ছে একটি আমাদের স্বাভাবিক সংখ্যা। এর পাশাপাশি আমি যদি এখানে দিয়ে দিই, ধরো যোগ 0.01 বিয়োগ 0.03, এই টাইপেরও একসাথে আমাদের দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে সরল করো, হচ্ছে আমাদের বিভিন্ন রকমের আহ প্রশ্ন ক্যাটাগরি হতে পারে। তো এখান থেকে ইনশাল্লাহ আমরা সবাই আনসার করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা সবগুলোকে হয় দশমিকে নিয়ে যাব, না হলে সবগুলোকে আমরা ভগ্নাংশতে নিয়ে যাবো। তো আমাদের এই ক্ষেত্রে যদি দশমিকে নিয়ে যাই জিনিসগুলোকে, ধরো যে 5/3, এটাকে তো কখনোই দশমিকে নিয়ে যাওয়া সম্ভবই না। কেন? কারণ 3 দিয়ে যদি তুমি 5কে ভাগ করো, তাহলে হয় হচ্ছে এখানে 2। তাহলে এখানে যদি দশমিক দেই আমি, আমার এখানে শূন্য চলে আসতেছে। দেন আমি যদি আবার 6 দেই, আমার আসতেছে 18। আবার যদি 2 আসতেছে, শূন্য দিলে আবার 6। এরকম 6 6 6 অগণিত বার আসতেই থাকবে। সো আমি এটাকে দশমিকে কখনোই কনভার্ট করতে পারবো না, বা দশমিকে আমি কখনো ট্রান্সফার করতে পারবো না। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এগুলোকে আমি যেহেতু দশমিকে নিয়ে যেতে পারতেছি না, রেদার আমি কাজ করি 0.01 কে লিখতে পারি 1/100। আবার 0.03কে আমি নিয়ে যেতে পারি 3/100-তে। তাই না? তো দেখো, এটা 2 মানে 2/1। আমরা জানি যে সকল স্বাভাবিক সংখ্যার হর হিসাবে এক আছে। তো এইটাকেও আমরা ধরো ভগ্নাংশতে নিয়ে যেতে পারবো। এটা তো ভগ্নাংশ, এই দুটো তো ভগ্নাংশতে আছেই। আমাদের যে দশমিকটা আছে, এই দশমিকটাও আমরা ভগ্নাংশতেই নিয়ে যাব, যদি দেখা যায় আমি সেই দশমিককে ভগ্নাংশকে আমি দশমিকে নিয়ে যেতে পারতেছি। কিন্তু ধরো আমার একটা প্রশ্ন এরকম দিয়ে রাখলো যে এই প্রশ্নটাই যে 2 বিয়োগ 2/5 যোগ 0.1 ধরো। তো এই অঙ্কটা দেখতেই পাচ্ছি আমি 2/5, এটাকে আমি কিন্তু দশমিক ভগ্নাংশতে নিয়ে যেতে পারবো। কিভাবে? এখানে আমি ধরো যে 2 বিয়োগ 2/5কে যদি আমি দশমিক ভগ্নাংশতে নিয়ে যাই, কত হয়? 0.4 হয় না? So, 0.4। হ্যাঁ, 0.4। আর আমি এখানে 0.1 করে ফেলাম। দেখো সবগুলোকে এখন আমি ভগ্নাংশতে নিয়ে যাওয়ার পরে যদি করতাম, ব্যাপারটা কিন্তু অনেক বড় হয়ে যেত। বাট যখনই আমি এরকম 2/5, যেটাকে আমি দশমিক ভগ্নাংশতে নিয়ে যেতে পারতেছি, এটা করা কিন্তু আমার জন্য খুবই ইজি। লাইক 2 আর মানে 2 আর 0.1 যদি আমি যোগ করি, তাহলে 2.1 হচ্ছে। আর 2.1 থেকে 0.4 বিয়োগ করলে আমার হয় হচ্ছে 1.7। তাই না? তো 1.7, এই 1.7টা আমি দেখো ইজিলি বের করতে পারলাম। বাট এই জিনিসটাই যদি আমি ভগ্নাংশতে করতে যেতাম, তখন এই 0.1কে আমার 1/10 করা লাগতো, সবগুলোর আমার লসাগু বের করা লাগতো, লসাগু দিয়ে আমার গুণ করা লাগতো, আমার লবকে লব থেকে আবার বিয়োগ করা লাগতো লবগুলো। তারপরে যদি আমার যেটা আসতো, ধরলাম যে 17/10ই আসতো, বা ওরকম কোনো একটা সংখ্যা আসতো, সেই সংখ্যাকে যদি দশমিকে আবার নিয়ে যেতে যেতাম, তখন আবার দশমিকে নিয়ে যেতে হতো। বাট দেখো, এই ক্ষেত্রে আমার এটা 3 লাইনে হয়ে যাচ্ছে। তো যখনই আমার কোনো এরকম সংখ্যা দেয়া থাকবে, ধরো যে সেটা ভগ্নাংশ থাকতে পারে, দশমিক থাকতে পারে, বা হচ্ছে স্বাভাবিক সংখ্যা দিয়ে থাকতে পারে, ওই ক্ষেত্রে আমরা আগে ফার্স্ট অফ অল দেখবো যে আমার
যে ভগ্নাংশটা যেটা আছে সেটাকে কি আমি দশমিকে নিয়ে যেতে পারি কিনা। যদি পারি তাহলে তো ইজিলি আমি দেখো 3 লাইনে করে ফেলতে পারতেছি। যদি না পারি, ওই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই জিনিসটাই ফলো করতে হবে। তখন কিন্তু আবার 3 দিয়ে 5কে আমি ভাগ করতে পারবো না। ঠিক আছে, তা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা আসি। দেখো, এই যে যোগ করো, আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে যখন আমাদের মিটার সেন্টিমিটার ধরো বা হচ্ছে গ্রাম কিলোগ্রাম দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে যার সাথে যেই একক মিলবে তার সাথে সেই এককই যোগ করতে পারবো। এখানে আমরা মিটারের সাথে মিটারে যোগ করব, সেন্টিমিটারের সাথে সেন্টিমিটারে যোগ করব, অথবা সবগুলোকে সেন্টিমিটার নিয়ে যাব, সবগুলোকে মিটারে নিয়ে যাব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এখানকার মেইন জিনিসটা। আচ্ছা, তো তোমাদের যদি ভগ্নাংশ থেকে ধরো যে হচ্ছে আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন যদি দিয়ে দেওয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেওয়া থাকে যে কোনো ব্যক্তি সমস্ত 1/4 কিলোমিটার পথ হেঁটে, 3 সমস্ত 5/8 কিলোমিটার পথ রিক্সায়, এবং 8 সমস্ত 3/20 কিলোমিটার পথ বাসে গেলেন, তিনি মোট কত পথ অতিক্রম করলেন। তো এইরকম যখন আমাদের ভগ্নাংশ আকারে দেওয়া আছে, সবগুলোকে আসলে ভগ্নাংশ আকারে যোগ অথবা বিয়োগ, অথবা কিছু ক্ষেত্রে আমাদের গুণ এবং ভাগও করতে লাগতে পারে। ঠিক আছে, আমরা দেখবো এক্সাম্পল, আমরা দেখবো। আপাতত আমাদের বইয়ে কি কি বলে দেওয়া আছে সেগুলো একটু দেখি। আচ্ছা, এই ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাচ্ছি মিটার সেন্টিমিটারের কথা বলে দেওয়া আছে। সো মিটার সাথে মিটার যাবে, সেন্টিমিটার সেন্টিমিটার যাবে, সেটা যোগ হতে পারে, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ হতে পারে। আর সরলের ক্ষেত্রে তো আমরা অলরেডি করে আসছি। আর আমি মনে করি এগুলো তোমরা অলরেডি করে ফেলছো। এন্ড এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এই বাঁশের ম্যাথ। ঠিক আছে, এই বাঁশের ম্যাথটা তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করে বাসার মধ্যে। ঠিক আছে, তো ধরো 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 4/25 মিটার কালো। তো তুমি মনে করো যে আমি একটি বাঁশ নিচ্ছি এরকম। তো কালো পাটটা তো কালো করে দেয়া আছে, ধরো আমি কালোটাকে আলাদা করে রাখলাম। এইটুকুই বলতেছি আমি, 5 সমস্ত 4/25। আবার এখানে বলে দেওয়া আছে 7 সমস্ত 1/4 মিটার লাল। সো লাল অংশটা আমি লাল করে দিচ্ছি, সেটা হচ্ছে আমার 7 সমস্ত 1/4। আর বলে দেওয়া আছে 4 সমস্ত 3/10 মিটার হলুদ রং করা হলো। সো ধরো যে এইটুকু অংশ আমার সেই হলুদ রং করাটা, এটাকে আমি বলতেছি 4 সমস্ত 3/10। তো সবগুলোই খেয়াল করে দেখবা, মিটার, মিটার, মিটার। তো যখনই আমাদের কোনো একক দেয়া থাকবে, আমি খেয়াল রাখবো আমার পাশে কোন একক দেয়া আছে। আমার জাস্ট একটা একক দেখে বাকি সবগুলো মিটার ধরে নিব, এই কাজটা করা যাবে না। অনামিকা আক্তার লাকি হ্যান্ড রেজ করেছিলেন। ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে আমরা সামনে আগাই। তো বলে দেওয়া আছে যে বাঁশের কত অংশ রং করা বাকি রইল। আচ্ছা, আফরার রহমান ওহি বলো। স্যার, আমাদের কি সৃজনশীল আকারে গণিত আসবে? হ্যাঁ, সৃজনশীল আকারে গণিত বলতে তুমি বলতে চাচ্ছ যে ক খ গ এইভাবে? জি স্যার। হ্যাঁ, আসতেই পারে। মনে করো একটা কোশ্চেন আমি তৈরি করলাম, তোমাদেরকে আমি এরকম একটা হোমওয়ার্কই দিব। ঠিক আছে, বাট ওখানে অবশ্যই ক খ গ থাকবে না, 6টা থাকবে। তো যাই হোক, এরকম ক খ গ থাকতেই পারে। তুমি একটা কোশ্চেন করলো, সেই কোশ্চেনটাকে আমি বিভিন্ন পার্টের মনে করতেছি যে আমি এই পার্ট ওই পার্ট আলাদা আলাদা পার্টে আমি কোশ্চেন করতেই পারি। তো এখানে কোনো র্যান্ডমলি যে আমাকে জাস্ট একটা ঢালাও প্রশ্ন দিবে, এটার কোনো কারণ নাই। তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, দেখতে পারো ওখানে ক খ গ দেয়া ছিল। ঠিক আছে, বুঝা গেছে? জি জি আচ্ছা, স্যার। সো এখন এখানে বলে দেওয়া আছে যে বাসটির কত অংশ রং করা বাকি রইলো। সো বাকি করা অংশটুকু ধরো যে এই অংশটুকু, যে আমি যে জায়গাটা কালার করি নাই, এখন এখন যেটা আমি সবুজ কালার করলাম আর কি। সো যখন আমাকে এরকম বাকি রইলো বলবে, তো তখন আমি যতটুকু আমার রং করা হয়েছে সেখান থেকে বাকিটুকু বাদ দিব। তো বাকিটুকু বাদ দিতে হলে পুরোটাকে সবসময় আমাকে এক অংশ ধরতে হবে, আমাকে এক অংশ ধরতে হবে। আচ্ছা, যদি আমি এক অংশ না ধরি, আমি যদি এখানে পারলে এক্সও ধরতে পারি, তো এখানে আমি এক্সও ধরতে পারি, ক ধরতে পারি। ঠিক আছে, সো শুধুমাত্র যে আমরা এটাকে অ্যারিথমেটিকে নিয়ে আসতে পারবো বা পাটিগণিতে করতে পারবো এমন না, এটাকে আমরা বীজগণিতের সাহায্যে কিন্তু সলভ করতে পারবো। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার রুল। সো এখন ধরো আমি তোমাদেরকে একটা ম্যাথ এই টাইপের একটু দেখাচ্ছি। এগুলো তো আমরা অলরেডি করে আসছি, তো আমি একটা তোমাদেরকে ম্যাথ দেখাই। সরি, এটা না, এটা, হ্যাঁ, এই যে এই অঙ্কটুকু। দেখো, একটি রঙিন পেন্সিলের বাক্সের 2/5 অংশটি নীল রঙের, 1/3 অংশটি লাল রঙের, বাকিগুলো সবুজ
এবং হলুদ রঙের। লাল সবুজ এবং হলুদ রঙের পেন্সিলের মোট সংখ্যা 126। মোট পেন্সিলের সংখ্যা কত? নীল এবং লাল রঙের পেন্সিলের সংখ্যা কত তা নির্ণয় করো। হলুদ এবং সবুজের রঙের পেন্সিলের মোট সংখ্যা নির্ণয় করো। তো প্রশ্ন তুমি একটু আগে যেটা জিজ্ঞাসা করলে আফরা রহমান ওহি, যে স্যার আমাদেরকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে, এখন আমি যদি এটাকে ক দিতাম, এটাকে যদি খ দিতাম, আর এটাকে যদি আমি গ দিতাম, তো এটা সৃজনশীল আকারে কিন্তু হতো। কিন্তু আমি এটা একবারই একটা প্রশ্নের মধ্যে এনে ফেলছি। সো ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি ভেঙে ভেঙে করো, দেন ক খ গ দিতে পারে। যদি তোমাকে একবারে দেয়, একবারই করতে হবে। ঠিক আছে? এন্ড জায়গাও এরকম পর্যাপ্ত দিবে। যদি এখন মনে করো যে এই অঙ্কটা করতে দেয়, তোমাকে মোটামুটি একটা বড় জায়গা দিবে, বাট যখন তোমাকে ক খ গ আলাদা প্রশ্ন করবে, ক এর জন্য আলাদা জায়গা দেওয়া থাকবে, খ এর জন্য আলাদা জায়গা দেওয়া থাকবে, গ এর জন্য আলাদা জায়গা দেওয়া থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা নহিন। স্যার ধরেন কোন সরলে লেখা আছে 2.5 প্লাস 2/5, তাহলে কি হ্যাঁ, এটার অ্যান্সার দশমিকে আনবো নাকি ভগ্নাংশে আনবো? আচ্ছা এটা তোমার ইচ্ছা বাবা, এটা তোমার কোনো সমস্যা নাই। তুমি হচ্ছে এটাকে তুমি যদি মনে করো 2.5 যোগ হচ্ছে 2/5 কে 16.4 করে 2.9 রেখে লিখে রাখতে পারো। অথবা 2.5 কে 25/10 দিয়ে যদি তুমি হচ্ছে 2/5-এর সাথে যোগ করো, তাও হবে। বুঝা গেছে? এটা কোনো সমস্যা না যে আমাকে অ্যাকচুয়ালি জি স্যার। দশমিকেই করতে হবে নাকি ইয়েতে করতে হবে। ইভেন মনে করো যে অনেক সময় যোগ করার পরে আমাদের 2/5 আসতেছে, সেটা 2/5ই আমি রেখে দিলাম। সেটাকে আর শেষে আমার 0.4 করতে হবে এমন কোনো কারণ নাই। বা 0.4 আসে, সেটাকে আমার 2/5 করতে হবে এমন কোনো কারণ নাই। কিন্তু এখন যদি তোমাকে বলে দেয় যে দশমিকে রেখে দাও, ও প্রশ্ন যদি এইভাবে বলে দেওয়া থাকে ব্র্যাকেটে যে দশমিকে আনতে হবে, দেন তোমাকে দশমিকে করতে হবে। বুঝা গেছে? জি স্যার, আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। সো দেখো, একটি রঙিন পেন্সিলের বাক্সের 2/5 অংশটি নীল রঙের। আচ্ছা আমরা একটা চিন্তা করো যে আমি একটা পেন্সিল বক্সই আঁকলাম, ঠিক আছে? তো পেন্সিল বক্সে আমরা তো মানে নর্মালি কি থাকে, এরকম আমাদের পেন্সিল গুলো আলাদা আলাদা দেওয়া থাকে। তো পেন্সিল গুলো বলে দেওয়া হচ্ছে নীল রঙের হবে হচ্ছে আমার, ধরো নীল, নীল কালার এটা। সো আমি ধরতেছি নীল কালার হবে হচ্ছে 2/5 অংশ। সো আমি ধরলাম এইটুকু অংশ আমার নীল, এন্ড এটুকুর নাম দিচ্ছি আমি 2/5 অংশ নাম, মানে আর কি আমি নাম্বারিং করতেছি। দেন আমাকে বলে দেওয়া হচ্ছে 1/3 অংশটি লাল রঙের। সো আমরা আবারও লালে যাই। সো 1/3 অংশ লাল রঙের। So এইটুকু আমরা বলতেছি 1/3 অংশ। দেন বলে দেওয়া হচ্ছে বাকিগুলি সবুজ এবং হলুদ রঙের। এক্স্যাক্টলি কিন্তু আমাকে বলে দেওয়া নাই যে সবুজ কত অংশ বা হলুদ কত অংশ। বলে দেওয়া আছে এদের কম্বিনেশন। সো আমি ধরে নিচ্ছি যে মোটামুটি এরকম একটা হলুদ, আর এটুকু এটুকু হচ্ছে আমার সবুজ। সো এক্স্যাক্টলি যেহেতু বলা নেই, হয়তো বা সবুজ আমাকে এখানে বেশি থাকতে পারে, হলুদও আমার হয়তো বা আরেকটু বেশি থাকতে পারে। দেখা গেল সবুজ একটা আছে, হলুদ বাকিগুলো সবগুলো হতেই পারে, আমাকে এক্স্যাক্টলি কিন্তু বলে দেওয়া নেই। সো এখন এরপরে বলে দেওয়া হচ্ছে যে লাল সবুজ এবং হলুদ রঙের পেন্সিলের মোট সংখ্যা হলো 126। তো এইটা 2/5 অংশ, এটা 1/3 অংশ, কিন্তু এই জায়গা থেকে আমি যদি বলি এই জায়গা থেকে এই জায়গাটার উপর যদি আমি যোগ করি পেন্সিল সংখ্যা, সেটা হচ্ছে আমার 126টি। তো এরপরে বলে দেওয়া হচ্ছে মোট পেন্সিলের সংখ্যা কত। তাহলে ইন টোটাল কতগুলো পেন্সিল আছে এটা নির্ণয় করতে বলা হচ্ছে। আবার বলে দেওয়া হচ্ছে নীল এবং লাল রঙের পেন্সিলের সংখ্যা কত তা নির্ণয় করো। আচ্ছা, এখানে নীল এবং লাল রঙের কথা বলে দেওয়া হচ্ছে। তো এখন অনেকে কনফিউজ থাকতে পারো যে স্যার এটা কি আমাদের মোট কথা বলে দেওয়া হচ্ছে, মানে নীল এবং লালের টোটালটা বলে দেওয়া হচ্ছে, নাকি শুধু নীল, নাকি শুধু লাল? এই টাইপের যখন কনফিউশন আসতেই পারে, কারণ আমরা শেষে দেখতে পাচ্ছি যে হলুদ এবং সবুজ রঙের মোট সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে। তো নীল এবং লাল রঙের পেন্সিলের সংখ্যা যেহেতু বলে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে নীলেরটাই জাস্ট বের করব, লালেরটাই জাস্ট বের করব। মোট বের করতে গেলে আমাকে মোট কথাটা বলে দেওয়া থাকবে। বুঝতে পেরেছো? সো এটাই এখন আমরা নির্ণয় করার, কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো। সো এটা শিখলেই আমাদের উপরে বাঁশ বলো বা অন্য কোনো জায়গায় কোনো খুঁটি, ঠিক আছে, বা মনে করো যে একটা হচ্ছে ল্যাম্প পোস্ট, সে সে কিরকম করা লাগবে সবগুলো হচ্ছে এরকম ক্যাটাগরি আর কি। সো দেখতে পাচ্ছি আমাদের এখানে 2/5 অংশ দেয়া আছে, 1/3 অংশ দেয়া আছে। আমরা এইটুকু অংশ বের করতে পারবো। সো আমি যদি টোটালটাকে হয় আবারও এক অংশ ধরি, অথবা এক্স অংশ ধরি, অথবা ক অংশ ধরি, সেভাবে আমরা করতে পারি। সো ম্যাথটা আমরা করি। ঠিক আছে? সো সলভ করি। ঠিক আছে, সলভ করি আমরা। সো এইখানে এখন আমরা লিখতে পারি যে ধরি মোট পেন্সিলের অংশ
ঠিক আছে। সো ক ধরতে পারি, অথবা এখানে আমার মনে হয় যে তোমরা সংখ্যায় চিন্তা করতেছি, সো এক ধরে করাটাই বেটার। সো আমি এক এক ধরলাম, ঠিক আছে, সমস্যা নেই। সো এক, ঠিক আছে। সো এক ধরার পরে এখানে আমি দেখতে পাচ্ছি 2/5 হচ্ছে নীল, 1/3 হচ্ছে লাল। তো তোমরা এখন তোমাদের পরীক্ষায় দেখতে পাচ্ছ জায়গা কম দেয়া আছে। সো এইখানে আমাদের একটা শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। তোমরা নীল এবং লালের মোট সংখ্যা কত সেটা নির্ণয় করলা, করার পরে এক থেকে বিয়োগ করলা। এটা করার থেকে আমরা যদি লিখি একবারে যে সবুজ ও হলুদ পেন্সিল সমান সমান এক থেকে আমরা বিয়োগ করব নীল এবং লালের যোগফলকে। ঠিক আছে। সো 2/5 যোগ 1/3 অংশ। এইটুকু সবাই বুঝতে পারছো? এটা নিয়ে কারো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, এখন তোমাদেরকে আমি বলি, কেউ যদি এটা না লিখেও ডিরেক্ট এই লাইন লিখো তাহলে তো আরো ভালো। ডিরেক্ট এই লাইনটা লিখো তাহলে আরো ভালো। কিন্তু আমি তোমাদেরকে এনকারেজ করব না এই লাইনটা লিখার, কারণ অনেক সময় দেখা যায় এখানে বিয়োগ দিয়ে ভুলে এখানে যোগ দিয়ে ফেলাটাই স্বাভাবিক তোমাদের স্টেজে বা তোমাদের বয়সে, এটা স্বাভাবিক। সো চেষ্টা করবে যে এই তো যোগফলটা হলো এইভাবে আলাদা করে ব্র্যাকেটে নিয়ে দেন ব্র্যাকেট তুলে দিয়ে কিভাবে করতে হবে সেটা। সো মনে মনে যোগটা আমরা মনে করো ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি, আলাদা করে আমাকে আর লাল এবং নীলের যোগফলটা করতে হবে না। ডিরেক্ট আমরা লাল এবং নীলের যোগফলটা বিয়োগ করব আমরা মোট পেন্সিল থেকে। কেন? কারণ আমাদের জায়গা কম, সময় কম। দুটা জিনিস, এক জায়গা কম, দ্বিতীয় হচ্ছে সময় কম। এখন যদি আমি লিখতাম যে নীল এবং লালের মোট পেন্সিল সংখ্যা বা মোট পেন্সিলের অংশ এভাবে লিখতাম, ওই ক্ষেত্রে দেখা যেত যে আমাকে আরো একটা লাইন লেখা লাগতেছে, দেন তাদের যোগফল কত সেটা নির্ণয় করা লাগতেছে, সব মিলায় একটা সময় যাইতো বা জায়গাও যাইতো। ঠিক আছে, জায়গাটাও আমাদেরকে মেনটেন করতে হবে, সময়টাকেও আমাদের ঠিক সময় করতে হবে। তো এটা এখন এভাবে ইকুয়াল টু আমরা লিখতে পারি 5×3 আমরা জানি 15। এদের হচ্ছে লসাগু হলো 15, এই 15 দিয়ে ডিরেক্ট এককে গুণ করব তাহলে হয় 15। 5 দিয়ে 15কে ভাগ করে 3, 3 দিয়ে 2কে গুণ করলে 6, বিয়োগ 3 দিয়ে 15কে ভাগ করলে 5। সবাই একটু মিউট করি। 3 দিয়ে 15কে বিয়োগ করলে হয় 5, 5 দিয়ে 1কে গুণ করলে হয় 5। ঠিক আছে, সো 15 - 6 - 5। আচ্ছা, অনেকে করো কি যে হচ্ছে আচ্ছা আমি এটাকে করে দিই দেন বলতেছি যে 15 - 11 ভাগ 15, যেটাকে আমরা লিখতে পারি 4/15। ঠিক আছে, সো 4/15 অবশ্যই এটা আমার অংশ। সো এইখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, কজ শুধুমাত্র ব্র্যাকেট যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট রেখে জাস্ট অংশ রেখে রাখি তাহলে জাস্ট এইটুকুকে অংশ বোঝাচ্ছে, টোটালটাকে যদি আমরা অংশ বোঝাতে হয় এভাবে ব্র্যাকেটটা দিয়ে দিব। ঠিক আছে, সো এগুলো সব হচ্ছে আমার অংশের মধ্যে পড়ে যাচ্ছে। সো এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে ধরো যে তোমাকে এখানে বললো যে 1 - 2/5 যোগ 1/3, এটাকে তুমি যদি একবারই করতে চাও তখন কি হবে? একবারে করতে কি আমরা পারবো? জি স্যার। হ্যাঁ, ইয়েস কিভাবে করতে স্যার। পারি? কিভাবে করতে পারি? এটা 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 আচ্ছা, দেখো এখানে আমাদের যে 1/3টা আছে এটাকে কিন্তু আমরা দশমিকে নিয়ে যেতে পারবো না। আচ্ছা রাহা ইসলাম, একটু মিউট করো। স্যার আপনি মিউট করে রেখে স্যার আপনি মিউট হয়ে গেছেন। ও আচ্ছা, এখন শুনতে আর পাচ্ছ সবাই? আপনি মিউট হয়ে হ্যাঁ, গেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখো যে 1/3 এটাকে কিন্তু আমরা দশমিকে নিয়ে যেতে পারতেছি না, সো আমরা এটাকে দশমিকে নিয়ে যাবও না। সো 4/15 অংশ যেটা আমি নির্ণয় করলাম, এই 4/15 অংশ আমার কাজে লাগবে হলো হলুদ এবং সবুজ রঙের পেন্সিলের মোট সংখ্যা নির্ণয় করতে গিয়ে। ঠিক আছে, সো 4/15 যেটা আমার আসছে, আমার এখানে বলে দেওয়া আছে যে নীল সরি লাল সবুজ এবং হলুদ রঙের পেন্সিলের মোট সংখ্যা হলো 126। তো 4/15 সাথে যদি আমি 1/3 যোগ করি তাহলে যে অংশটুকু পাবো সেটাই তো আমার 126টি পেন্সিলের সমান না? খেয়াল করে দেখো, এখানে বলছে লাল সবুজ এবং হলুদ। সো আমি এইটুকু অংশ পাইছি 4/15। সো 4/15 আর 1/3 এই দুটোর যোগফলই হচ্ছে আমার 126 কিন্তু। ঠিক আছে, সো 4/15 সাথে আমি 1/3 যদি যোগ করি এখন তাহলে কি পাই? তাহলে আমি লিখতে পারি মোট
লাল, সবুজ ও হলুদ সমান সমান আমি লিখতে পারি যে আমার এখানে 1/3 আছে আর উপরে ছিল 4/15 অংশ। সো আমি দেখতেই পাচ্ছি এখানে আমার 15 থাকতেছে, 3 দিয়ে যদি 15কে ভাগ করি আমার হয় 5, উপরে থাকতেছে 4। সো আলটিমেটলি থাকতেছে আমার 9/15 অংশ। সো এটাকে অবশ্যই আমরা এখন কাটাকাটি করব। কাটাকাটি করলে উপরে থাকে 3, নিচে থাকে আমার 5, 3 দিয়ে কাটলে হয়। সো 3/5 অংশ। সো এখন আমরা পেলাম যে এই দুটার যোগফল করার পরে 3/5 অংশ। সো টোটালটা এইটাই হলো আমার 3/5 অংশ, কিন্তু 126 যেটা আছে এটাই কিন্তু 3/5 অংশ হচ্ছে, কারণ আমি এই দুটা যোগ করতেছি। এখন পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিভাবে করতে হয় ম্যাথটা? এতটুকু ইয়েস স্যার। যদি বুঝে থাকি, আরেকবার বুঝে দিলে স্যার বুঝতে হয়। আচ্ছা Yes, sir. আরেক আচ্ছা আরেকবার আমরা একটু এস বলি। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। সো আমরা আরেকটু আসি প্রথম থেকে, তাহলে এইটুকু জাস্ট বুঝে দেন আমরা নেক্সট টুকু করবো। দেখো, বলে দেওয়া আছে একটি রঙিন পেন্সিল বক্সের 2/5 অংশের নীল রং, 2/5 অংশটি নীল রঙের, 1/3 অংশটি লাল রঙের। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা 2/5 অংশ নীল, 1/3 অংশ আমরা লাল নিয়েছি। দেন বাকিগুলি সবুজ এবং হলুদ রঙের। সো বাকিগুলি আমরা এক্স্যাক্টলি জানতাম না। সো আমরা এভাবে জাস্ট কালারটা করে ফেলছি, যে হচ্ছে কোনটা কতটুকু সেটা আমরা জানি না। ঠিক আছে। দেন লাল, সবুজ এবং হলুদ রঙের পেন্সিলের মোট সংখ্যা হলো 126টি। সো লাল থেকে সবুজ পর্যন্ত মাঝখানে হলুদ আছে, এই টোটালটা হচ্ছে 126টি বলে দেওয়া আছে। আমাকে বলে দেওয়া হচ্ছে যে মোট পেন্সিলের সংখ্যা কত, নীল এবং লাল রঙের পেন্সিলের সংখ্যা কত, আবার হলুদ এবং সবুজ রঙের পেন্সিলের মোট সংখ্যা কত। তো আমরা টোটাল পাচ্ছি এখানে 126টি, কিন্তু আমরা জানি না এর অংশ কতটুকু, কিন্তু আমরা লালের অংশটুকু কতটুকু জানি। সো আমরা প্রথমত বের করতেছি হলুদ এবং সবুজের কত অংশ সেটা। তো সেটা আমরা বের করতে গিয়ে টোটালটা নিয়ে নিচ্ছিলাম আমরা 1 অংশ। টোটাল মোট পেন্সিলের অংশ নিচ্ছিলাম আমরা 1। সেই 1 থেকে আমরা বিয়োগ করতেছিলাম হলো নীল এবং লালের অংশটুকু, তাহলে আমরা সবুজ এবং হলুদের অংশটুকু পাচ্ছিলাম, যেটা হচ্ছে 4/15 আসছে। তো সেই 4/15 সাথে আমরা লাল মানে হলুদ এবং সবুজের সাথে আমরা লাল যোগ করে অংশ পাচ্ছি হলো 3/5 অংশ। সেই 3/5 অংশটি হলো আমার 126টি পেন্সিলের সমান। সো আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে যে 3/5 অংশ সমান হলো 126। এখানে 126টি সংখ্যা বলে দেওয়া আছে, যোগফল আমরা পেয়েছি হলো 3/5 অংশ, তাহলে 126। দেন আমাকে বলছে মোট পেন্সিলের সংখ্যা কত, তাহলে মোট পেন্সিল আমরা ধরে নিচ্ছিলাম হচ্ছে 1 অংশ। তাহলে 1 অংশ সমান সমান হবে 126 বিয়োগ 3/5। এখানে টি দিয়ে দিও, সো ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে টি লিখতে হবে। সো আলটিমেটলি হচ্ছে আমার 126 গুণন 5/3। তো এখন আমাদের মাথায় আসতে হবে যে 3 দিয়ে কি 126 ভাগ করা যায়? হ্যাঁ যায়। কেন? 2 আর 1 3, 3 দিয়ে 6 হলো আমার 9। সো 3 দিয়ে আমার যাচ্ছে। আমরা জানি যে 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। সো 3 দিয়ে যদি আমি 126কে কাটি তাহলে হয় হচ্ছে 42। এই 42-এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে পাই 5 দুগুণ 10, হাতে 1 থাকে, 4 5 20 বা 20, হাতের 1 21। সো প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি যে মোট পেন্সিলের সংখ্যা কত। তাহলে মোট পেন্সিলের সংখ্যা কত? 210টি। মানে নীল, লাল, দেন হচ্ছে সবুজ, হলুদ সবগুলো মিলে আমার 210টি হচ্ছে। এখন আমাকে বলে দেওয়া হচ্ছে নীল এবং লাল রঙের পেন্সিলের সংখ্যা কত। তো নীল রং ছিল আমার 2/5 অংশ, 210-এর 2/5 অংশ। কেন? কারণ টোটাল যেটা ছিল সেটার 2/5 অংশ, আর টোটালটা হচ্ছে 210। তাহলে নীল রং হচ্ছে, তাহলে আমি যদি বলি যে আহ নীল রং ইকুয়ালস টু হচ্ছে 210 গুণন হবে, কারণ আমাকে বলে দেওয়া আছে 2/5 অংশ। সো 2/5 এখানে হবে টি। সো এটা দেখুন আমার আবার কাটবো এখানে 5 দিয়ে যদি আমি এখন 210-কে কাটি। সো একটু আগে আমরা দেখলাম 5-এর সাথে 42 গুণ করে 210 হচ্ছে, তাহলে 5 দিয়ে অবশ্যই 210-এ কাটলে সেই 42ই হবে। সো 42 আর 2 যদি গুণ করি আমার হয় 84টি। ঠিক আছে। সো এরপরে যদি আমাকে এখন বলে যে লাল রঙের কথা, সো লাল রং কতগুলো হবে?
লাল রং হবে আমার 210 × 1/3। ঠিক আছে, So, এটা হবে 3 দিয়ে যদি আমি 210-এ কাটি, আমার এখানে হয় 7/70। আচ্ছা, এখন দেখো, হলুদ এবং সবুজ রঙের পেন্সিলের মোট সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে। তো একটু আগে আমরা দেখলাম যে 126টি আমার হচ্ছে লাল, সবুজ এবং হলুদ দেওয়া আছে। তার মধ্যে থেকে লাল পেলাম আমি 70টি, তাহলে বাকিগুলোই তো আমার সবুজ এবং হলুদ। সো আমি যদি 126 থেকে 70 বিয়োগ করে ফেলি, তাহলেই আমি সবুজ রংটা পাই। অথবা আমরা বের করেছিলাম হলো 4/15 অংশ হলো সবুজ এবং হলুদ, তাহলে 210 × 4/5 যদি করি, সেটা কাটাকাটি করলেও আমার আসলে 56টাই আসবে। আমরা দেখি, যদি আমরা এখন বের করি যে মোট, এখানে অবশ্যই মোট লিখতে হবে, সবুজ ও হলুদ রং। ঠিক আছে, সো এখানে হবে হচ্ছে 210 ধরো যে আমরা 4/15 করতেছি। ঠিক আছে, সো 15 দিয়ে যদি আমরা 210-কে কাটি, তাহলে হয় এখানে 1, দেন হয় আমার 60। 60কে হচ্ছে আমরা 15 দিয়ে কাটলে হয় আমার 4। সো 4 দিয়ে যদি 14-কে গুণ করি, আমার হয় 56টি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার শেষের আনসারটা। এখন তুমি বলতেছো যে আচ্ছা, আমার আনসারটা কি ঠিক আছে কিনা, এটা আমি মনে মনে কাউন্ট করবো। সো মনে মনে কাউন্ট করার উপায় হচ্ছে যে 70-এর সাথে 56 যোগ করো। 70-এর সাথে 56 যোগ করলে কি 126 আসে? হ্যাঁ, আসে। তাহলে এটাই আমার আনসার। ঠিক আছে, সো তোমার মনে করে এই প্রশ্নের মার্কস দিল ধরো 5 থেকে 6, এরকম একটা মার্কস দিয়ে রাখলো, কারণ এখানে কোনো নির্দিষ্ট কোনো মার্কস থাকে না। ধরলাম যে 5 থেকে 6 থাকবে, এত বড় কোশ্চেনে ধরলাম 5 থেকে 6 মার্কস আছে। সো তুমি এভাবেই প্রমাণটা পেয়ে যাবা যে আসলে আমার আনসারটা ঠিক আছে কিনা, যে 70-এর সাথে 56 যদি যোগ করে আমি 126টি পাই, তাহলে আমি বলতে বলতে পারি যে এটাই আমার আনসারটা ঠিক আছে। So, সবাই বুঝতে পেরেছো ম্যাথটা কিভাবে Yes, করতে হবে? sir. ইয়েস স্যার। ওকে, Yes, এখন sir. এখন আমি একটা জিনিস তোমাকে বলি। ধরো আমরা এর সাথে সাথে এখন আমরা একটু হালকা সমীকরণ নিয়ে ধারণা পাবো। তো সমীকরণটা কি হবে? সমীকরণটা হচ্ছে, আমরা যদি এখানে এক্স ধরতাম। আচ্ছা, এস এম মুহতাসিম বলো। স্যার ভগ্নাংশে যদি ঋণাত্মক কিছু আসে তাহলে মাইনাস কোথায় বসাবো? আচ্ছা, ভগ্নাংশ যদি ঋণাত্মক কোনো কিছু আসে, তো এই ক্ষেত্রে তো আসলে ঋণাত্মক আসার সম্ভাবনা নাই। মানে এমনি যদি ঋণাত্মক থাকে সেটা বলতেছো? ইয়েস স্যার। আচ্ছা, ঋণাত্মক থাকলে তো তুমি অবশ্যই সামনে মাইনাস বসাবে। তোমার সামনে মানে যে সংখ্যাটা থাকবে 3/5, তার সামনে তোমার আসবে মাইনাস। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, ইয়েস স্যার। যেটা আমি বলছিলাম, যে ধরো সমীকরণ, সমীকরণ বলতে আমরা কি বুঝি? সমীকরণ বলতে আমরা বুঝি যে আমার একটা ডান পক্ষ থাকতে হবে, একটা বাম পক্ষ থাকতে হবে। So, এই ক্ষেত্রে আসলে এইটা আমরা এক ধরনের সমীকরণই বলতে পারি। কিন্তু 3/5 অংশ 126টি, এই জায়গায় জাস্ট এক্স আসতো, 3/5-এর জায়গায় দেখা যেত যে কোনো একটা এক্স চলে আসতেছে। ঠিক আছে, কারণ আমরা এখানে 1 থেকে বিয়োগ করতাম এটা, এখন করতেছি এটা, তখন আমরা বিয়োগ করতাম এক্স থেকে। ঠিক আছে, যদি আমরা এক্স থেকে বিয়োগ করি বা ক থেকে বিয়োগ করি, আমাদের এই জায়গায় দেখতে পারতো একটা কয় চলে আসতো। সো এটা 4 ক/15 আসতো, এটা আসতো 3 ক/5। আমরা লিখতাম 3 ক/5 অংশ সমান সমান 126 হলে ক অংশ সমান সমান কত হবে এটা। সো আলটিমেটলি এখানে ক চলে আসতো। ঠিক আছে, সো ক দিয়ে করলে একরকম, এক দিয়ে করলে আরেক রকম। ক দিয়ে আমি এই কারণেই করলাম না, কারণ ক এক্সট্রা করে লিখার আমার দরকার পড়ে না। ওই যে ক যে লিখতেছি না, প্রত্যেকটা ক ধরো আমার 1 সেকেন্ড লিখতে হবে, ক লিখতে 1 সেকেন্ডই লাগে। সো ধরো এখানে আমার মোটামুটি 5 থেকে 6টা বা তারও বেশি, 10টা ধরলাম যে ক লিখা লাগতো, ক ক ক অনেকগুলো কই লিখা লাগতো। সো এতগুলো ক লিখতে গেলে আমার যে সময়টা যাইতো, ধরলাম যে 20টা ক লিখতে 20 সেকেন্ড যাইতো। সো 20 সেকেন্ড যদি আমি বাঁচাতে পারি, আমার ধরো যে একটা রাইট ফর্ম অফ ভার্বস আছে, সেই রাইট ফর্ম অফ ভার্বস আমি আনসার করতে ওই 20 সেকেন্ড সময়টা আমি ইউটিলাইজ করতে পারলাম। সো দেখা গেল পরীক্ষায় গিয়ে তুমি একটা রাইট ফর্ম অফ ভার্বস সময়ের কারণে আনসার করতে পারলা না, ওই যে 20 সেকেন্ড তুমি এখানে বাঁচাইলা, ওইটা গিয়ে তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারবে। সো আমাদের হাতে যেহেতু 2 মাস সময় আছে, মোটামুটি 2 থেকে 2.5 মাস। সো এই সময় আমরা আসলে চেষ্টা করব কিভাবে আমাদের জায়গা বাঁচানো যায়, কিভাবে আমাদের সময় বাঁচানো যায়। সেটা মোটামুটি আমরা সবাই তো সবকিছু শিখে ফেলেছি। সো আমাদের সময় বাঁচানো, জায়গা বাঁচানো, জিনিসটা ছোট করে লেখার ওয়ে কি, এগুলোই শিখতে হবে। বুঝা গেছে? সো মোটামুটি এইরকমই হচ্ছে আমাদের এই ম্যাথটা, এইভাবেই আসবে। এগুলো হচ্ছে আমাদের থাকবে। এখন কথা হচ্ছে, ধরো আমার এখানে অনুপাত আকার দিল। এই জিনিসটা কিন্তু আমরা অনুপাত আকারও এক্সপ্রেস করতে পারি। কিভাবে পারি দেখো, যে একটি রঙিন পেন্সিলের বক্সের 2/5 অংশটি নীল রঙের। এখন আমি যদি বলতাম যে 2:1
আচ্ছা এখানে লিখি 2:5। তো 2:5 বলে এই 5 হয়তো আমার টোটালটা, মানে মোটটা, ঠিক আছে। 2 হয়তো তখন আমার নীল রংটা, ঠিক আছে। সো অনুপাত যখন আমরা শিখবো তখন আমরা অনুপাত নিয়ে আলোচনা করব, বাট এই অঙ্কটা অনুপাত আকারেও কিন্তু আমাদের আসতে পারতো। এটাই জাস্ট হচ্ছে তোমাদের কাছে মেসেজ। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? সো অনুপাতের সাথে আমরা পড়েছি না যে অনুপাত হচ্ছে এক ধরনের ভগ্নাংশ। সো এই কারণেই আসলে ভগ্নাংশের সাথে কিন্তু আমরা অনুপাত অ্যাড করতে পারি। একসাথে আমরা অনুপাত করতেছি, আমরা হচ্ছে ভগ্নাংশ শিখতেছি, দেন আমরা সমীকরণও শিখতেছি। সো সবগুলো আসলে লিঙ্কড, অঙ্কের সবকিছু একটার সাথে একটা মিল আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে বলে দেওয়া আছে যে 2/5 ভগ্নাংশটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো যার হর হলো 40। আমাকে অলরেডি বলে দেওয়া আছে যে আমার 2/5 ভগ্নাংশটির সমতুল নির্ণয় করতে হবে, কিন্তু 40 আমার থাকবে হলো হর। সো আমি নর্মালি 2/5-এর সমতুল ভগ্নাংশ বের করলে উপরে যদি 2 দিয়ে গুণ করতাম তাহলে 4, নিচে 2 দিয়ে গুণ করতাম আমার হয়তো 10। কিন্তু আমাকে যেহেতু বলে দেওয়া আছে যে আমার হর হচ্ছে 40, ইন দিস কেস আমাকে ফার্স্ট অফ অল 2/5 যেটা আছে, আগেই আমি 5 দিয়ে 40-কে ভাগ করব, সেটা হলো আমার 8 হয়, সেই 8 আমি নিচে লিখবো। ঠিক আছে, 5 দিয়ে 40-কে ভাগ করলে আমার 8 হয় না, আমি এটা 5 দিয়ে যদি 40-কে ভাগ করি সেই 8 হয়। সো 5 দিয়ে আমি 8 গুণ করতেছি। আর আমরা জানি যে সমতুল ভগ্নাংশ হচ্ছে রাহা। স্যার 16/40। আমি তো আস্ক করি না এই যে কোশ্চেনটা কি, ঠিক আছে। সো যখন কোনো কিছু আস্ক করব তখন হ্যান্ড রেজ করবা, বা হচ্ছে আমি যখন সুযোগ দিব তখন আনমিউট করে কথা বলবো। আপাতত ক্লাসের মধ্যে ইন্টারফেয়ার করার দরকার নেই, কজ আমাদেরকে আগাইতে হবে। তোমাদের হাতে সময় কম, আমার হাতেও সময় কম। ওকে ঠিক স্যার। আছে, ঠিক আছে। হচ্ছে দেখো, 5 5 দিয়ে তখন আমার 8 গুণ করতে হবে। সেম আমি জানি যে সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে উপরে এবং নিচে সমান নাম্বার দিয়ে, সমান সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করতে হয়। তো যেহেতু আমরা 5 গুণ 8 করতেছি, তাহলে 2 গুণ 8ই হবে। ঠিক আছে, সো আলটিমেটলি আসতেছে এখানে 16/40। ফারদিন, হ্যান্ড রেজ করছো, বলো কোন কোশ্চেন? স্যার আমরা কি লবকে ক ধরে সমীকরণটা সমাধান করতে পারতাম না? কোনটা? মানে 2/5 ইকুয়াল টু ক/40। হ্যাঁ করতে পারতাম, হ্যাঁ অবশ্যই, কেন পারবো না, পারবো, অবশ্যই পারবো। ঠিক আছে, তুমি ওখানে ক ওকে স্যার, দিয়ে করতে থ্যাংক পারো। ইউ। তোমাকে তো বললামই যে হচ্ছে সমীকরণ, দেন হচ্ছে ভগ্নাংশ, আর হচ্ছে অনুপাত, এগুলো সবগুলো হলো লিঙ্কড। তো সবগুলো মানে সবগুলো প্রসেসই আমরা করতে পারবো। ঠিক আছে, সো এটা একটা গেল। আর তোমাদেরকে আমি যদি বলি উল্টা প্রশ্ন, যে হচ্ছে 16/40, এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার আহ ভগ্নাংশটা দেয়া আছে, যার আমাকে হচ্ছে এটা সমতুল ভগ্নাংশ করতে হবে, যার হর হবে হচ্ছে 5, হর হবে 5। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 5 আমরা যখন উপরে যাচ্ছিলাম তখন আমাদের কি করা লাগছিল, গুণ করা লাগছিল। ঠিক আছে, সো আমাদেরকে বলে দেওয়া ছিল যে 40 থাকতে হবে হর। সো এই ক্ষেত্রে 40-ই হর দেয়া আছে, হইতে হবে আমার 5। সো উল্টা করতে হবে। সো সেই ক্ষেত্রে আমার করতে হবে 40/8। ঠিক আছে, তাহলে নিচে যেহেতু আমরা ভাগ 8 করতেছি, তাহলে উপরেও আমার ভাগ 8ই হবে। ঠিক আছে, সো আলটিমেটলি দেখা যাবে যে 2/5। সো এটা ভাইস ভার্সা, মানে একটা হলে আরেকটা হবেই। বুঝতে পারছো সবাই এটা কিভাবে সলভ করতে হবে? স্যার একটু জি আবার স্যার। বোঝাবেন? আচ্ছা আবার বলছি, মনে করো একই প্রশ্ন দেয়া রাখছে, বাট বলছে এইভাবে যে 16/40 ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ কত হবে যদি ওর হর দেয়া থাকে 5। বুঝতে পারছো? হর বলে দেওয়া আছে 5। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে আমরা করব হচ্ছে ফার্স্টে 40 দিয়ে 5-কে ভাগ করলে যত হয়, 8 হয়, সেই 8 দিয়ে 40-কে আমরা ভাগ করতেছি। যেহেতু আমরা নিচেও ভাগ করতেছি 8 দিয়ে, তার মানে উপরেও আমার 8 দিয়ে ভাগ করতে হবে। সো নিচে আসলে অ্যাকচুয়ালি কি হবে সেটা নির্ণয় করাটাই ইম্পর্টেন্ট। সো সেই অনুযায়ী আমরা উপরেও 8 দিয়ে ভাগ করলাম, উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 5। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ধরো এইখানে আমার হরের জায়গায় এখন আমাকে বলে দিল যে 2/5 ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ নির্ণয় করো যার লব হচ্ছে 16, যার লব হচ্ছে 16। তো সেই ক্ষেত্রে সেম, ওই ক্ষেত্রে আমরা 16-কে বানাইতে গেলে 16/2 করে 8 পাচ্ছি, উপরে আমরা 8 দিয়ে গুণ করতেছি। তো যেহেতু উপরে আমরা 8 দিয়ে গুণ করতেছি, তাহলে নিচেও আমার 8 দিয়েই গুণ করতে হবে। তো আলটিমেটলি হয় 16/40। আবার উল্টাটা চিন্তা করো যে 16/40 আছে, এই ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে যার লব 2।
সো লব 2 হওয়ার কারণে আমার আবারও সেম 8 আসতেছে, ঠিক আছে। সো 8 দিয়ে তখন আমার কি করতে হবে, উপরে ভাগ করতে হবে। সো যেহেতু উপরে ভাগ হচ্ছে তার মানে নিচেও ভাগ হবে। সো আলটিমেটলি হবে 2/5। সো আমাদেরকে আসলে ফাইন্ড আউট করতে হবে যে কি বলে দেওয়া আছে কোশ্চেন। কোশ্চেন একভাবে এক রকম থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটা প্রশ্ন, আমার এটা বলাই উচিত, আই মাস্ট সে, এটা কোশ্চেনটা অনেক সুন্দর। যে একটি ভগ্নাংশ এবং তার সমতুল্য ভগ্নাংশ বা সমতুল ভগ্নাংশ, যেটাই বলো, ভগ্নাংশের মধ্যে পার্থক্য কি। যে একটি ভগ্নাংশ এবং তার সমতুল ভগ্নাংশ। সো আমাদের একটু আগে আমরা এক্সাম্পল পাইলাম যে 2/5 আর হচ্ছে তোমার 16/40, এই দুটোতে আমার সমতুল ভগ্নাংশ। সো আমাকে বেসিক্যালি বলতেছে যে এই দুই ভগ্নাংশের বিয়োগফল কত এটা নির্ণয় করতে বলছে। সো এটা আমরা কিভাবে করব। সো আমরা আগেই বলি যে এটার আনসার আসলে 0। কেন 0 সেটা বলি। সো চিন্তা করো যে 16/40কে যদি আমি 8 দিয়ে কাটতাম কি হইতো, আমার 2/5ই হইতো না। তো দেখো 2/5 এবং 2/5 বিয়োগ করলে কিন্তু শূন্যই হয়। অথবা কেউ যদি অন্যভাবে চিন্তা করো যে 2/5 সরি বিয়োগ হচ্ছে 16/40, সেটা হচ্ছে নিচে 40, 8 দিয়ে উপরে 2 গুণ করলে 16 বিয়োগ 16, যেটা আলটিমেটলি 0/40, যা হচ্ছে 40ই হয়। সো আমার কাছে মনে হয় এই জিনিসটা ফার্স্ট অফ অল মাথায় আনাটাই শ্রেয়, কজ একবারই করে ফেলতে পারতেছি, তার মানে আমার একবারই আনসার হচ্ছে, এত বড় করে করা যাবে না। কিন্তু যখন মনে করো আমার মাথায় কাজ করতেছে না যে হচ্ছে আচ্ছা আসলে কিভাবে করতে হবে, তখন আমরা কি করি জানো, এক্সাম্পল নিয়ে আসি, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বড় একটা ভালো দিক, যে তুমি মনে করো যে তোমাকে একটা কথাই দিয়ে রাখছে যে এর সাথে এটা যোগ করলে কি হবে। ধরো তোমাকে একটা প্রশ্ন দিয়ে রাখলো যে আহ, একটি ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশের সাথে গুণ করলে কত হয়, ঠিক আছে। যে একটি ভগ্নাংশের সাথে ওর বিপরীত ভগ্নাংশ যদি আমি গুণ করি কত হয়। তো ফার্স্ট অফ অল আমি এটা চিন্তা করবো যে 2/5 এর মানে আমি হচ্ছে চিন্তা করে পারতেছি না আমার আনসারটা কি হবে। তো আমি একটা এক্সাম্পল চিন্তা করবো যে 2/5 একটা ভগ্নাংশ, এর বিপরীত ভগ্নাংশ কি 5/2, তার সাথে আমার আসলে গুণ করতে হবে। তো 2 2 যদি কাটি তাহলে আমার হয় হচ্ছে 1। তো প্রশ্নটা আমার দিয়ে রাখলো, আমার মাথায় কাজ করতেছে না, তখন আমি এক্সাম্পল চিন্তা করব, নিজে নিজে একটা এক্সাম্পল ক্রিয়েট করব। ভগ্নাংশ একটা চিন্তা করলাম 2/5, তার বিপরীত ভগ্নাংশ হচ্ছে 5/2, তাহলে সেই দুটো কাটাকাটি করলে আমার একই হয়। তাহলে ওইটার উত্তর আসলে একই হবে, সবগুলোর ক্ষেত্রেই একই হবে। বুঝা গেছে। তো যখন আমাদের মাথার মধ্যে আনসার সেট করা থাকবে না বা আমরা পারতেছি না আনসার করতে, তখন আমরা এক্সাম্পল চিন্তা করব। কারণ আমরা এতদিনে অনেকগুলো ম্যাথ করছি, তো আমাদের মাথায় নিশ্চয়ই এক্সাম্পল আসা উচিত। তো সবাই ক্লিয়ার কিভাবে করতে হবে ম্যাথটা, বা এগুলো ম্যাথ Yes, কিভাবে sir. করা লাগবে। ইয়েস স্যার। Yes, sir. ওকে Yes, sir. ওকে Yes, sir. Yes, sir. ওকে 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 ঠিক আছে। তো দেখো যে 2 নাম্বার প্রশ্নটা, আমি 1 নাম্বারে পরে আসতেছি, আমি পিছন থেকে আসলে আগাচ্ছি। 2 নাম্বার প্রশ্নটা দেখো যে যদি, এটা তোমাদের আগের লেসন থেকেই জাস্ট আস্ক করা, যে যদি 3 5 বক্স 8 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়, বক্সে কোন মৌলিক সংখ্যাটি স্থাপন করা হবে। সো বক্স কিন্তু একটা, তার মানে আমার যে মৌলিক সংখ্যাটা সেটা হচ্ছে একটা জাস্ট হবে, মানে যার অঙ্ক থাকবে একটা। সো যার অঙ্ক একটা এরকম মানে ভগ্নাংশ, সরি, মৌলিক সংখ্যা কয়টি আছে, 4টি আছে না। সেগুলো কি কি, 2 3 5 আর 7, তাই না। সো যেগুলোর এক 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 হচ্ছে তোমার জাস্ট একটা অঙ্ক, সেই রকম মৌলিক সংখ্যা হচ্ছে আমার 4টি। এখান থেকে আমরা কিন্তু আর একটা এমসিকিউ শিখে ফেললাম যে জাস্ট একটি অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা হচ্ছে আমার 4টি। কোন 4টি, এই 4টি, ঠিক আছে। এই 4টি হলো আমার একটি, মানে জাস্ট একটা যদি তুমি চিন্তা করো অঙ্ক, সেই এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা। তো 2 3 5 7। এখন আমি এই অঙ্কটা যদি করতে যাই, আমরা জানি যে শেষের 4 দ্বারা যদি মানে বিভাজ্য হয়, সেই ক্ষেত্রে আমাদের শেষের 2 অঙ্ক মিলে যে সংখ্যাটা তৈরি হয়, সেই সংখ্যা যদি আমার 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে আমরা বলতে পারি সেই পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। সেই ক্ষেত্রে আমরা যদি 2 বসাই তাহলে হয় 28। আমি জানি 4 7 28, তাহলে আমার এটা হবে। সো আমার 2 আনসার হচ্ছে। কিন্তু আমরা জানি এইসব বক্সের ম্যাথ গুলোর ক্ষেত্রে জাস্ট একটাই আনসার অনেক সময় হয় না, অনেক সময় অনেকগুলো আনসারই হয়। সো 2-এর পরে যে আমি দেখছি 3-এ, তো 3 দিয়ে বসায় দেখতে পাচ্ছি আমি 38, যেটা আসলে সম্ভব না। 5 বসাচ্ছি, আমি যদি 58 বসাই, এটা কি পসিবল? পসিবল না কিন্তু। এরপরে যদি আমি এখন 78 বসাই, এটা কি পসিবল? No. No, sir. হ্যাঁ নাকি,
হ্যাঁ, নো। সো এই কারণে জাস্ট আমার এই ক্ষেত্রে আনসারটা হবে 2। সো শুধুমাত্র 2 যে আনসার হলো এই ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু হবে না। যেমন আমরা 3 দিয়ে বিভাজ্যতা যখন আমরা একটা বক্স আকারে করছিলাম বইয়ের মধ্যে, দেখতেই পেরেছিলাম যে আনসার আসলে কিন্তু অনেকগুলাই হচ্ছিল। সো সবাই আমরা এটা মাথায় রাখবো যে একসাথে আসলে সবগুলো চেক করতে, জাস্ট একটা চেক করলাম আর বাকি ওটাই আনসার হবে না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো পরীক্ষায় এমসিকিউ আকারে দিয়ে রাখলো এরকম অনেকগুলো, যেগুলা আসলে আনসার অনেকগুলোই থাকে। হ্যাঁ, ধরো তোমাকে এরকম বলে দিল যে এই বক্সের মৌলিক আচ্ছা আরস, তার যদি পরীক্ষায় এরকম আসে যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তখন সেই ক্ষেত্রে কি একা লিখতে হবে নাকি যতগুলা হবে ততগুলা হ্যাঁ লিখতে হবে? ততগুলোই লিখবা। ততগুলো লিখে দেখিয়ে দিবা যে শেষের 2 অঙ্ক মিলে যে সংখ্যাটা তৈরি হলো সেটা 38, এটা 4 দ্বারা বিভাজ্য নয়। তার 5 বসিয়ে, 7 বসিয়ে এভাবে লিখবা। ঠিক আছে? এটা দ্বারা তোমার মার্কস কাটার কোনো চান্স নাই, বাট তুমি জাস্ট 2 দিয়ে বলে রাখলা। বা এভাবে লিখতে পারো যে আমরা 3, 5, 7 বসিয়ে দেখতে পাই সংখ্যাগুলো দাঁড়ায় তোমার 38, 58, 78, যা 4 দ্বারা বিভাজ্য নয়। একবারে এক সেন্টেন্সও লিখে দিতে পারো। ওকে, একবারে যদি লিখে দাও তাহলে বেশি ভালো। তাহলে তোমার জায়গা বাঁচলো, সময় বাঁচলো, যেটা আমি আগেই বললাম যে আমাদের জায়গাও বাঁচাতে হবে, সময় বাঁচাতে হবে। বুঝতে পারছো স্যার, আরস? নাই। ওকে। আচ্ছা হ্যাঁ, তাসিন, হ্যান্ড রেজ করবা, যে কথা বলবে সে হ্যান্ড রেজ করবে অবশ্যই। কোনো কোশ্চেন? আচ্ছা নেই। আচ্ছা, আমরা একটু স্যার, আমি হ্যাঁ, বুঝতে পারিনি। আচ্ছা বুঝতে পারোনি, আচ্ছা আসতেছে তানজিলা সুলতানা। স্যার আমাদের কি রাত করার জন্য জায়গা দেওয়া হবে না? হ্যাঁ জি, জায়গা দেওয়া হবে, জায়গা দেওয়া হবে, বাট সেটাও অনেক সংক্ষিপ্ত থাকবে। বুঝতে পারছো? সো মানে চেষ্টা করতে হবে আমাদের যাতে খুব ফাস্ট করতে পারি, তাড়াতাড়ি করতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, আহ, আচ্ছা আমি সবার প্রশ্ন শেষে নিব। আপাতত আমরা একটু যেহেতু ম্যাথটা বুঝতে পারেনি একজন, সেটা একটু ডিসকাস করি। সো আমাদের এখানে বলে দেওয়া আছে যদি 35 বক্স 8, লাইক 3500 বক্স 8 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়, বক্সে কোন মৌলিক সংখ্যাটি স্থাপন করা হবে? সো আমাদের ফার্স্ট অফ অল বলছে যে মৌলিক সংখ্যাটি। সো মৌলিক সংখ্যাটি যেহেতু বলা হচ্ছে, আমি বলছি যে একটি অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা আমার 4টি। পরীক্ষা যদি তোমাদের প্রশ্ন করা হয় যে একটি অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা কতটি, তখন আমরা আনসার কি দিব? 4টি। তো সেই 4টি এখন আমরা সেই বক্সে বসাবো। বসানোর পরে প্রথম 2 বসায় পাচ্ছি 28, সেটা আমার 4 দ্বারা বিভাজ্য। তো আমি বলতে পারছি 2 হবে, 2 হলো। এরপরে আমি 3 বসাচ্ছি, হচ্ছে না। 5 বসাচ্ছি, হচ্ছে না। 7 বসাচ্ছি, হচ্ছে না। তার মানে আমার আনসার হচ্ছে 2 হবে। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? আচ্ছা, জি স্যার। এরপর আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা আবার বইয়ে ফেরত আসি। বইয়ের মধ্যে আমাদের ভগ্নাংশের গুণ। সো ভগ্নাংশের গুণ আসলে আমরা অলরেডি শিখে ফেলেছি। আমরা জানি যে গুণ করলে কি হয়, ভাগ করলে কি হয়। ভাগ করলে আমাদের আহ, গুণই হয়ে যায়, কিন্তু জাস্ট নিচেরটা উপরে যায়, হর লব হয়ে যায়, লব হর হয়ে যায়। সো এগুলোই হচ্ছে আমাদের মোটামুটি গুণ এবং ভাগের ধারণা। খুব বেশি কিছু মানে এখানে শেখার মতো কিছু নেই। জাস্ট সরল করোগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর এটা যেটা জিনিস, সেটা আমি বলতে চাচ্ছি যে গুণনীয়ক, গুণিতক, গসাগু এবং লসাগু এর যে বিভিন্ন আমাদের সূত্রগুলো আছে, সেই সূত্রগুলোর দিকে একটু আমরা মনোযোগ দিই, আলোকপাত করি। দেখো, খেয়াল করে দেখো যে প্রদত্ত ভগ্নাংশগুলোর একটি সাধারণ গুণনীয়ক, আমি গুণনীয়কটা আন্ডারলাইন করলাম। সো প্রদত্ত ভগ্নাংশগুলোর লবের একটি সাধারণ গুণনীয়ক, এবং শেষে হচ্ছে নিচে আছে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরের একটি সাধারণ গুণিতক। সো এখানে গুণনীয়ক আন্ডারলাইন করছি, গুণিতক গোল করছি। আচ্ছা, গসাগু উপরে গসাগু, দেন গুণিতক উপরে গুণিতক, দেন লসাগু উপরে লসাগু। সো যারা যারা মনে করো যে এই সূত্রগুলো মুখস্থ করা কঠিন, কারণ 4টা সূত্র আমার মনে থাকে না। তো 4টা সূত্র মুখস্থ রাখার সহজ উপায় হচ্ছে, যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমার লবের বের করলেই হবে, আরেকটা অন্যটা। মানে আমাকে যখন সাধারণ গুণনীয়ক বের করতে বলবে, আমি লবের সাধারণ গুণনীয়ক বের করব, হরের গুণিতক বের করবো। সো গুণনীয়কের আরেকটা হলো মানে অপোজিট হলো গুণিতক। সো যেটা আমাকে গুণনীয়ক বের করতে বলা হচ্ছে, সাধারণ গুণনীয়ক বের করতে বলা হচ্ছে, আমি লবের সাধারণ গুণনীয়ক বের করব, হর গুণিতক বের করব। দেন গসাগু নির্ণয় করতে বললে আমি লবের গসাগু বের করব, তাহলে গসাগুর অপোজিটটা হচ্ছে লসাগু, সেটা আমি হরের বের করতেছি। এরপরে আমরা আসছিলাম হলো গুণিতক। সো আমি লবের গুণিতক বের করব এবং হরের উল্টাটা বের করব। সেম লসাগু বের করতে গেলে লবের লসাগু বের করব, হরের
উল্টোটা বের করব। সো বেসিক্যালি যেটা বের করতে বলবে সেটা আমরা লবের বের করব, অ্যান্ড হরেরটা জাস্ট অপোজিটটা হবে। ঠিক আছে? So, এটাই হচ্ছে জাস্ট এখানকার জাস্ট শর্ট একটা মেসেজ। আর বদমাস সম্পর্কে তো আমরা সবাই জানি যে ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। তো বদমাসের ব্যবহারটা খুবই ভালোভাবে কিন্তু ইউজ করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে 2/5, 4-1/2 বিয়োগ 1/6। যেখানে আমার ব্র্যাকেট থাকতেছে কিন্তু 2/5-এর পরে যে ব্র্যাকেট আছে এই দুটার মাঝে কিন্তু কিছু দেয়া নেই। যখনই আমরা ব্র্যাকেট তুলে ফেলি, সেই ব্র্যাকেটের জায়গায় আমরা এর চিন্তা করি যে এরটা দেখো এখানে এসে বসিয়েছে। ফার্স্ট অফ অল সবগুলো কাজ করে ফেলছে, করার পরে এইখানে এসে এর বসিয়েছে। এখন অনেকে করে কি, আমি বলি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, মানে যাদেরকে পড়িয়েছি ওরা করে হচ্ছে, ধরো এই যে এখানে আমার কোন একটা আসছে 4-1/2 বিয়োগ 1/6, এটা তো আসছে আমার 8/3, ধরতেছি আমি এটা আমার 8/3 আসে নাই, ধরো এই জায়গায় আমার আসছে -8/3, মানে ধরলাম এখানে এটা সমান সমান তো এটা সম্ভব না, ধরো যে এটা আসছে, ঠিক আছে, যে -8/3। সো এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টসরা বেশিরভাগ কোন জিনিসটা ভুল করে জানো, যে 2/5-এর সাথে 8/3 বিয়োগ করে দেয়। মানে ব্যাপারটা হবে যে 2/3 এর বিয়োগ 8/3, যেটা আমরা আবার একটা ছোট ব্র্যাকেট দিতেও পারি, না দিলেও সমস্যা নেই, বাট দেয়াটা ভালো। সো এই জিনিসটা হবে। হ্যাঁ, যে ধরো সরি এখানে 2/5 আছে, সরি এখানে 2/5 আছে। সো ধরো যে মোটামুটি এরকম জিনিসটা হবে। সো 2/5 এর বিয়োগ 8/3। সো এর মানে আমরা জানি যে গুণ, সো এটা 2-এর সাথে 8 গুণ যাবে, 5-এর সাথে 3 গুণ হবে, নট 2/5 বিয়োগ 8/3। সো এর 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 ব্যবহারটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে। ঠিক আছে সাইফা জাহান? স্যার আমার লসাগু গসাগু নিয়ে একটি প্রশ্ন ছিল। জি বলো। তো প্রশ্নটি হলো, দুইটি সংখ্যার গসাগু হুম। তাদের লসাগু এর 1/28 অংশ হুম। গসাগুর 7 হলে তাদের গুণফল কত? আচ্ছা, ঠিক আছে। এখন এটা আসলে সলভ করাটা আমার জন্য এখন সময় লাগবে। আছে তারপরেও তুমি পারলে আমাকে হচ্ছে ইয়েতে দিয়ে দিও, তোমার হচ্ছে গ্রুপের মধ্যে দিয়ে দিও, আমি ওখানে সলভ করে দিব। ঠিক আছে, এই ক্লাস শেষেই এখনই দিয়ে দাও। ঠিক আছে, কারণ এখন হচ্ছে আমরা আমাদের যে যে ইয়েটা আছে সেটা সলভ করি আপাতত। ঠিক আছে সাইফা, বুঝতে ওকে পেরেছো? স্যার। হ্যাঁ, এখন ক্লাসের মধ্যে আমরা এটা সলভ না করি, আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে আনসারটা দিয়ে দিব। ওকে? আচ্ছা। স্যার জি বলো জুলকার নাইন। স্যার এই এই আপনি যে বললেন 5/2 এর -3 হ্যাঁ। ভাগের 8, এই জি। অঙ্কটা স্যার আমাদেরকে একটু করায় দিলে ভালো হতো। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু এটার সাথে লিঙ্কড না, আগেই বললাম। এটা সমান সমান -8/3 অবশ্যই না, এটা তো তোমরা বুঝতেই পারতেছো। আমি জিনিসটা বললাম যে ধরো এখানে একটা কোনো একটা সংখ্যা বসিয়ে দিয়েছে বা কোনো ভগ্নাংশ যোগ বিয়োগ করার পরে ধরলাম -8/3 আসছে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে, ধরো প্রশ্নটা এরকম ছিল যে 2/5, এখানে আমাদের কোনো একটা বিয়োগ করার পরে কিছু একটা আসছে যেটা আসলে -8/3 আসছে, এরকম কিছু একটা আসছে ধরলাম। So, এটাকে আমরা লিখবো হলো 2/5 এর বিয়োগ 8/3। ওকে? সো এটাই সমান সমান হবে 5/3, মানে হলো আমার 15। আর 2 আর 8-এর গুণ হচ্ছে আমার 16। আর এখানে যে একটা মাইনাস চিহ্ন ছিল না, সে মাইনাসের জন্য সামনে মাইনাস থাকবে। কিন্তু ধরো এখানে আমার একটা মাইনাস থাকতো, যদি এখানে আমার একটা মাইনাস থাকতো, এখানেও আমার একটা মাইনাস থাকতো, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যেত আমার প্লাস, যেটা আমাদের আসলে লিখা লাগে না, আমরা এটাকে ফাঁকায় রেখে রাখবো। ওকে? বুঝতে পেরেছো? জি আই হোপ স্যার। আই হোপ এটা ক্লিয়ার। সো ইয়েস স্যার। এইখানে হচ্ছে এগুলোই জাস্ট সরল করাটা কঠিন একটু আমাদের। বাকি মোটামুটি আমি যেগুলো তোমাদেরকে শিখে ফেলেছি। আর এই যে বালতির ম্যাথটা যেটা আছে, এই বালতির ম্যাথটা সবাই বেশি বেশি করে করবা, কারণ বালতির এই কতটুকু থাকে এটা প্রায়ই আসে। ওকে? সো এই বালতির ম্যাথটুকু করব। আর একটা জিনিস বলি, যে এই যে 9 নাম্বারটা দেখতে পাচ্ছি, যে দেখাও যে এই যে ভগ্নাংশ এবং এই ভগ্নাংশের গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। সো এটা দেখাও যে মানে আমরা জানি যে আমাদের কোনো সংখ্যা যদি দেওয়া থাকে, সেই সংখ্যার গুণফল সমান সমান সে সংখ্যা দ্বয়ের গসাগু এবং লসাগু এর গুণফলের সমান। তো সেটা শুধুমাত্র সংখ্যার ক্ষেত্রে পড়ছি, সেটা কি আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে পসিবল? আমাদের কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রেও সেম। সো ভগ্নাংশের যখন আমাদের গসাগু এবং লসাগু নির্ণয় করব, তাদের গুণফলও কিন্তু ভগ্নাংশগুলোর
গুণফলের সমান, সেটা দেখাও যে বলছে, কারণ এটা একটা সূত্র। তো আমরা যখন 1.3-এ পড়ছিলাম যে সংখ্যাদ্বয়ের গুণফল সমান সমান সংখ্যাদ্বয়ের গসাগু গুণ সংখ্যাদ্বয়ের লসাগু, সেটা আসলে ভগ্নাংশের ক্ষেত্রেও প্রযোজ্য। বুঝতে পারছো? ক্লিয়ার? স্যার ইয়েস ওকে, স্যার। ওকে। ইয়েস স্যার। আচ্ছা, তো দশমিক ভগ্নাংশ যেটা আমরা দেখতে পাচ্ছি, যে দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ, যোগ করার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে দশমিক যেটা দেয়া থাকে, খেয়াল করে দেখো এখানে হচ্ছে দশমিকের পরে দুটো সংখ্যা, দুটো অঙ্ক আছে, সংখ্যা বলা ভুল হবে, দুটো অঙ্ক আছে। 3.7 এখানে একটা অঙ্ক দেয়া আছে দশমিকের পরে, এবং 14.485 এখানে দশমিকের পরে দুই অঙ্ক দেয়া আছে। সো আমাদেরকে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে দশমিকের পরে সব থেকে বেশি কতগুলো অঙ্ক দেয়া আছে। আমার তিনটা যে সংখ্যা দেওয়া আছে, সেই তিনটা যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যার মধ্যে আসলে টেস্ট করব যে সব থেকে বেশি দশমিকের পরে কত অঙ্ক দেওয়া আছে। যত অঙ্ক দেওয়া থাকবে ততগুলো অঙ্ক আমরা সবগুলো সংখ্যাকে বানাবো। যেমন মনে করো আমাকে দেয়া আছে 4.5, দেন পরেরটাতে দেয়া আছে 7.25, পরেরটাতে দেয়া আছে ধরো যে 3.000 ধরো 5। তো এখানে দেখতে পাচ্ছি যে একটাতে আছে এক অঙ্ক দশমিকের পরে, একটাতে আছে দুই অঙ্ক দশমিকের পরে, একটাতে আছে তিন অঙ্ক দশমিকের পরে। তো আমাকে যেহেতু তিন অঙ্ক এখানে দেওয়া আছে, সবগুলোকে আসলে তিন অঙ্ক বানাতে হবে। লাস্ট ক্লাসে আমি অলরেডি বলে দিছিলাম যে দশমিকের পরে যত শূন্যই বসাও আসলে জিনিসটা সেমই থাকে। সো আলটিমেটলি এটাকে 7.250 3.005। তো সবগুলো আসলে সেম আকারে আমরা আনলাম, দেন আমরা আসলে যোগ বিয়োগ গুণ বাকি সবকিছু করতে হবে। গুণ করার ক্ষেত্রে আসলে এটা দরকার পড়ে না অত বেশি, যোগ করার ক্ষেত্রে এবং বিয়োগ করার ক্ষেত্রে আসলে আমাদের এটা দরকার। বুঝতে পারছো সবাই কিভাবে করতে হবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার সো দশমিক ভগ্নাংশের যোগ Yes, বিয়োগ, sir. ওকে ওকে, ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আমরা শিখলাম। এখন দশমিক ভগ্নাংশের গুণে আসি। গুণের ক্ষেত্রে আমাদেরকে আসলে কিছু করতে হয় না, তোমাকে অলরেডি বললাম যে এটা আসলে গুণ এবং ভাগের ক্ষেত্রে অত অত দরকার পড়ে না। তো এইখানে খেয়াল করে দেখো এটা গুণ করতে দেয়া হচ্ছে এটার সাথে। সো আমাদের ফার্স্ট অফ অল দশমিক যেগুলো আছে সেগুলো বাদে যে সংখ্যাটা আছে, মানে যে অঙ্কগুলো মিলে যে সংখ্যাটা হবে, দশমিক বাদে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাগুলো গুণ করতেছি। করার পরে এরকম 49,275 হলো। হ্যাঁ, 49,275 হলো। সো 49,275টাকে আমরা আগে লিখবো। আমরা আগে লিখি, দেখো 4, 9, 2, 7, 5। সো এইখানে আমার দশমিকের পরে আছে চারটি, এখানে আমার দশমিকের পরে আছে দুইটি। সো 4-এর সাথে 2 যোগ করলে হয় 6। সো আমাদের যে আনসারটা থাকবে সেই আনসারটা আসলে দশমিকের পরে অঙ্কগুলো হবে সেই 6টি। সো আমি দেখতে পাচ্ছি এখানে 5টি আছে, তো আমাদেরকে নিশ্চয়ই আরেকটি অঙ্ক আনতে হবে। সেই অঙ্কটি আমরা শেষে দিব না, সেটা আমরা দিব সামনে। বুঝতে পারছো কিভাবে করতে হবে? ইয়েস স্যার। আচ্ছা, সো 4টি দেওয়া আছে, 2টি দেওয়া আছে। যদি আমাদের এরকম 3টি আর 2টি দেওয়া থাকে তখন আমাদের 5টি হবে। যখন আমার দেওয়া থাকবে 1টি আর 2টি, তখন আমার হবে দশমিকের পরে 3টি। সো এরকম করে আসলে আমাদের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের প্রথম যে অঙ্কটা ছিল সেটা হলো 0.1 গুণন 0.01 গুণন 0.001 গুণন 0.0001। সো এই টাইপের প্রশ্ন দেওয়া থাকবে 1 মার্ক। সো আমার যেগুলোতে 1 মার্ক সেগুলোতে কি আমি সময় বেশি নষ্ট করব? অবশ্যই না, সেগুলোতে আমি চেষ্টা করবো একবারে আনসার করতে। সো আমি জানি যে একের সাথে এক গুণ করলে এক, একের সাথে এক গুণ করলে এক, একের সাথে এক গুণ করলে এক। সো আমি জানি এটার আনসার শেষ পর্যন্ত একই হবে, ঠিক আছে, এক হবে। কিন্তু খেয়াল করে দেখো, এখানে আছে একটি, এখানে আছে দুইটি, এখানে আছে তিনটি, এখানে আছে চারটি দশমিকের পরে। সো এখানে যদি আমার হয় একটি, আচ্ছা একটু হোল্ড দাঁড়াও। ওকে, সো দেখো এখানে আছে একটি, এখানে আছে দুইটি, এখানে আছে তিনটি, এখানে আছে চারটি, দশমিকের পরের কথা বলতেছি। দশমিকের পরের, জুলকার নাইন ভাই একটু মিউট করো। সবাই মিউট করে থাকবা, যখন আমি যাকে সুযোগ দিব সে তখন কথা বলবা, ওকে? আচ্ছা, সো দেখো এখানে হচ্ছে আমার দশমিকের পরে আছে একটি, এখানে আছে দশমিকের পরে দুইটি, এখানে আছে দশমিকের পরে তিনটি, এখানে আছে দশমিকের পরে চারটি। সো সবগুলো আমার কি করতে হবে? যোগ করতে হবে। সো 1+2+3+4 আমার হয় হচ্ছে 10। তার মানে এই যে একটা আছে, এই এক হবে আমার 10 নাম্বার অঙ্ক দশমিকের পরে। একটা হবে 10 নাম্বার অঙ্ক দশমিকের পরে। তাহলে 10 নম্বর অঙ্ক যদি দশমিকের পরে হয়, তাহলে এর সামনে হবে আমার 9টা শূন্য। তো আমি শুরু করলাম 1, 2, 3, 4,
5 6 7 8 9। সো 9টা শূন্য দেয়া হলো। এর আগে আমি জাস্ট দশমিক শূন্য। সো 1 2 3 4 5 6 7 8 9, 10 নাম্বার গিয়ে আমার 1 হচ্ছে। সো কেন আমার এক এক হচ্ছে 10 নাম্বার হবে? ক্লিয়ার সবাই? Yes, sir. আচ্ছা, তো এগুলোতে আমরা খুব বেশি সময় দিব না। আমরা হচ্ছে দেখবো গুণফলটা কত আসছে, সেই গুণফলটা লিখবো। দেন সেই অনুযায়ী হচ্ছে আমরা কতগুলো দশমিক আমার সামনে মানে কতগুলো অঙ্কের সামনে আমার দশমিক বসবে সেটা ফাইন্ড আউট করব। এটাই জাস্ট সিম্পল জিনিস। এরপরে হচ্ছে আমরা আসতেছি দশমিক ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে। সো ভাগের ক্ষেত্রে আমরা যেটা বুঝি, দেখো যে এখানে 808.9 কে 25 দিয়ে ভাগ করার কথা বলা হচ্ছে। সো 808.9 কে 25 দিয়ে ভাগ মোটামুটি এরকম ভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, বিকল্প পদ্ধতিতে করবো, আমরা এইটা করব না। সো বিকল্প পদ্ধতিতে আসলে কেন করতেছি, কারণ এখানে নিচে 25 আছে। যখন আমাদের নিচে 10 কিংবা 100 কিংবা 1000 এগুলোর গুণনীয়ক থাকবে, তখন আমরা বিকল্প পদ্ধতিটা করব। ঠিক আছে, বুঝতে পারছো? কারণ 25 কি 100 এর গুণনীয়ক আমি বলতে পারি। সো এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করতাম, উপরে যদি 4 দিয়ে গুণ করতাম, গুণ করাটা আসলে আমাদের জন্য সহজ ভাগ করার থেকে। সো এটা করতে পারছি। কিন্তু ধরো আমাকে একটা সংখ্যা দিল, ধরো যে হচ্ছে 0.6 ভাগ করতে হবে আমার 15 দিয়ে। তো এটা তো আমি বিকল্প পদ্ধতি করতে পারতেছি না, এটা তো বিকল্প পদ্ধতি পসিবল না, তাই না? সো বিকল্প পদ্ধতি পসিবল না, এটা আমি কিভাবে করব? এটা বিকল্প পদ্ধতি কেন পসিবল না তা বলি। কারণ 100 এর গুণনীয়ক আমার 15 কিন্তু না। সো 15কে যদি আমি মানে 6 বলো, 7 বলো, 8 বলো, যা দিয়ে গুণ করি, আমার 100 পসিবল না। সো এই ক্ষেত্রে আমি বিকল্প পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো না। সো ফার্স্ট অফ অল আমাকে চেক করতে হবে নিচের যে সংখ্যাটা দেওয়া থাকবে, সেই সংখ্যাটা কি আমার 10, 100, 1000, 10,000, 1,00,000 এর কি আমার গুণনীয়ক হ্যাঁ নাকি না। ঠিক আছে, বা এর গুণিতক এগুলো কিনা। যদি হয় তাহলে তো ভালো, যদি না হয় তখন কি করব? তো 0.6 আছে, উপরে দশমিক আছে, এই দশমিকটা আমি তুলে দিলাম। দশমিকের পরে কতগুলো অঙ্ক আছে? একটা অঙ্ক আছে। সো যখন আমি দশমিকটা তুলে দিব, দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কটুকু ওয়াইজ আমি শূন্য বসাবো নিচে, তার সামনে বসাবো আমি 1। সো এটা 0.6 ছিল, সেই দশমিক আমি তুলে দিলাম, তুলে দিয়ে নিচে 10 লিখলাম। সো ধরো 0.06 থাকতো, তাহলে আমি দশমিকের পরে দেখতে পাচ্ছি দুইটা অঙ্ক আছে, দশমিকের পরে এইটা একটা এইটা একটা, দুইটা অঙ্ক পাচ্ছি। তখন আমার নিচে আসবে 100। যতগুলো থাকবে দশমিকের পরে অঙ্ক, ততগুলো বসবে শূন্য, তার সামনে আমার 1 আসবে। সবাই ক্লিয়ার? বুঝতে পারছো? জি Yes, স্যার। sir. Yes, আচ্ছা, sir. সো Yes, sir. এরপরে জাস্ট হচ্ছে আমরা নর্মাল ভাগ করব, তাহলেই হয়ে যাবে। বুঝা গেছে সবার? স্যার, জি, জুলকার নাইন বলো, হ্যান্ড রেজ করতে বলছি। যে কথা বলবো সে হ্যান্ড রেজ করবা, বলো। স্যার বিকল্প পদ্ধতিতে যেভাবে অঙ্কটা করা আছে স্যার, এটা কি আমরা এই যে স্যার এখন যে অঙ্কটা বুঝাচ্ছেন এভাবে করা যাবে? যাবে না কেন সেটা তো আমি অলরেডি ডিসকাস করছি, কেন যাবে না। এটা শুধুমাত্র তখনই যাবে যখন আমরা নিচের থেকে 100 করতে পারবো, 1000 করতে পারবো, 10 করতে পারবো, 1,00,000 করতে পারবো। So, কখন আমরা 100, 1000, 1,00,000 করতে পারি? যখন আমরা সেই 100, 1000, 1,00,000, 10, 10,000 এর গুণনীয়ক পাবো নিচে হরে। যেমন মনে করো এখানে যদি 5 থাকতো, তখন আমি এটার সাথে 20 গুণ করলেই আসলে 100 পাইতাম। ধরো 10 আছে, উপরে নিচে 10 গুণ করলেই 100 নিচে থাকতো। সো নিচে 100 থাকলেই দশমিক গুলো জাস্ট সামনে আগায় দিলে তো আমার সেই কাজটা হয়ে যায়। সো এই কারণেই আমার 100 বানানো, অন্য কোনো কারণ না। সো যদি আমার 5, 10, 25 দেন হচ্ছে ধরো 20 এগুলো দেওয়া থাকে, তখন আমি 100 বানাতে পারতেছি। বা ধরো 250 মানে 250, 200, 500 এগুলো যখন দেওয়া থাকবে, ওই ক্ষেত্রে আমি নিচে 1000 বানাতে পারবো। সো 10, 100, 1000, 10,000 এগুলোর গুণনীয়ক যখন দেওয়া থাকবে, তখন শুধুমাত্র আমরা এই বিকল্প পদ্ধতিটা করব। আদারওয়াইজ এভাবেই করব। আর যদি দেখা যায় যে এভাবে করতে পারি, এভাবে করব। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, ওকে। সো আপাতত হচ্ছে এগুলোই হচ্ছে আমাদের দেয়া আছে। দশমিক ভগ্নাংশের গসাগু এবং লসাগু থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। আমরা আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে SWটা। এটা সবাই একটু স্ক্রিনশট তুলে নাও, ওকে? এটা সবাই একটু স্ক্রিনশট তুলে নাও যে এটা তোমাদের হচ্ছে SW থাকবে। সবাই এটার PDF করে পাঠাবে আমাকে।
সো আমরা কিন্তু অলরেডি এই টাইপের ম্যাথ সলভ করে ফেলছি, ঠিক আছে? সো সবার জন্য এটা হোমওয়ার্ক থাকবে, সবাই এটা পিডিএফ রেডি করে গ্রুপে দিয়ে দিবা। ক্লিয়ার? স্যার এইটা আচ্ছা, এইটা এসডব্লিউ ছিল শুদ্ধ? জি, এটা এসডব্লিউ দিচ্ছি আমি। ওকে। আচ্ছা স্যার। আচ্ছা, আবরার বিন মাহফুজ। আবরার, সবাই সবার প্রশ্নগুলো তাড়াতাড়ি বলে ফেলি, আমাদের ক্লাস শেষ করতে হবে কারণ তোমাদের নেক্সট ক্লাস শুরু হবে। হ্যাঁ, জি বলো। স্যার আমাদের শনিবারে যে পরীক্ষাটা হবে সেটা সিলেবাসটা একটু দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, সেটা সিলেবাস আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই, একবারই দেখে ফেলতে পারবে। এখন পর্যন্ত যা যা পড়িয়েছি তাই থাকবে, বুঝতে পারছো? আরো ওকে স্পেসিফিক্যালি স্যার। আমি গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, তাসিন। স্যার এইচডব্লিউ কবে জমা দিব? এসডব্লিউ আজকের মধ্যেই চেষ্টা করবে জমা দেওয়ার, ওকে, ক্লাস শেষ করার পরে। আচ্ছা, নহিন আর জুলকার নাইন। স্যার এই সবগুলো প্রশ্ন কি উদ্দীপকের উপরই? হ্যাঁ, উদ্দীপকের উপরেই, ঠিক আছে? জি উদ্দীপকের স্যার। উপরে এক জায়গা থেকে তুমি সবকিছু করতে পারবা, খুব বেশি কঠিন কিছু না, ইনশাল্লাহ সবাই পারবো আমরা। আচ্ছা, ওহি, আফরা রহমান ওহি। স্যার ভর্তি সহায়ক যে গাইডটা আছে, তো ক্যাডেট কলেজ ভর্তি সহায়ক যে গাইডটা আছে, তো ওইটা কি আমরা 2014 সালে পড়লে হবে? 2014 সালে এটা আসলে খুব বেশি পুরানো হয়ে যায়, বুঝতে ও, পেরেছো? চেষ্টা করবা তোমার নতুন হওয়ার, কজ হচ্ছে নতুন অনেক কিছু আসলে অ্যাড করা হয়েছে। তোমাকে আমি অলরেডি বলেছিলাম প্রথম ক্লাসেই যে আমাদের সময় 2014 সালে আমরা আপু অ্যাপিয়ার করছিল। হ্যাঁ, 2014 সালে আইএসএসবি হইতো, 2016 সালে আইএসএসবি হয়েছে, আমরা লাস্ট ব্যাচ যারা আইএসএসবি দিছি। তোমাদের 2024 সালের প্রশ্নটা একটু দেখবা, ওটাতে বেশিরভাগ আইকিউ টাইপ প্রশ্ন ছিল। 2025 সালেও আইকিউ টাইপ প্রশ্নই আসতেছে, কজ তোমাদের এখন আইএসএসবি হয় না। ওকে, সো এই কারণে আইকিউ টাইপের প্রশ্ন যেগুলো সেগুলো হচ্ছে তোমার ওইখানে দেখতে পারবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে আরশ। স্যার আমাদের ক্যাডেট পরীক্ষার সময় কি আমাদের মানে রাফের জন্য কি আলাদা পেজ দেওয়া থাকবে নাকি জি, সাইডে জায়গা থাকবে? সাইডেও জায়গা দেওয়া থাকে, আলাদা পেজও দেওয়া থাকে, বাট ধরে রাখো যে খুবই কম দেওয়া থাকে, বুঝতে পারছো? এখন দেখা গেল পরীক্ষায় গিয়ে বললো যে স্যার হচ্ছে বলছিল, নাও থাকতে পারে আসলে, মানে কোশ্চেন গুলো এমন ভাবে করে, মানে নর্মালি দেওয়া থাকে, বাট দেখা গেল চেঞ্জ করে দিল। So, চেষ্টা করবা ছোট ছোট করে করার, বুঝা গেছে? ওকে, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। আই হোপ সবাই আমরা আজকে আমাদের পড়াটাকে বুঝতে পেরেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।